নজরুল মঞ্চে আজ বিএলওদের ট্রেনিং ছিল। এসআইআর এর প্রসেস শুরু হয়ে গিয়েছে। বিএলওরা এরপরে বাড়ি বাড়ি যাবেন, কি কি করতে হবে তাদের সেই সবের ট্রেনিং ছিল। তো সেই ট্রেনিং মঞ্চে ক্ষোভ বিক্ষোভ ফুটে উঠলো, একবার দেখুন। সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি, সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? ওনারা কোনো সদুত্তর দিচ্ছেন না, সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এসআইআর এর সময় অন্য কোনো কাজ করা যাবে না, তাহলে আমরা আমাদের স্কুল সেই বারুইপুর আস্তে আস্তে সন্ধ্যা 6টা স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যাবেলা এসআইআর করা যায় না লোকের বাড়িতে। তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআইআর সময় অন্য কাজ করা যাবে না, অন্য ডিস্ট্রিক্টে এসআইআর করার জন্য অন ডিউটি 31 দিন অন ডিউটি ঘোষণা করেছে। তাহলে আমাদের স্যার করছেন, বলছেন না কেন, সদুত্তর দিচ্ছেন না। সেন শানিক রয়েছে আমার সঙ্গে। শানিক, এসআইআর যখন চলবে সেই সময় অন্য কোনো কাজ করতে হবে না, বুথ লেভেলের অফিসারদের অন্য কোনো কাজে তাদের ব্যবহার করা যাবে না, এরকম আশ্বাস তো ছিল, কিন্তু এখন সমস্যা কোথায়? দেখো, মূলত নয়াদিল্লিতে যে প্রেস কনফারেন্স করে জাতীয় নির্বাচন কমিশনার তিনি যখন সারা দেশে এসআইআর নিয়ে যখন তিনি ঘোষণা করেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন এই যারা বিএলও বা অন্যান্য স্তরে যারা কাজ করবেন তাদের সেই সময় শুধুমাত্র এসআইআর এর কাজই তারা করবেন। আর সেই বিষয়টাকে সামনে রেখেই আজকে বিএলওরা যারা আজকে প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, তাদের মধ্যে আজকে নজরুল মঞ্চে যারা যান, প্রথমার্ধে যে 4টি বিধানসভার বিএলওরা তারা আজকে প্রশিক্ষণে বসেছিলেন, তারা এই প্রশ্নটা আজকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনে রাখেন। তখন তাদেরকে জানিয়ে দেয়া হয় না, কোন রকম অন ডিউটি লিভ তাদের দেয়া হবে না, তাদের নর্মাল যে তারা ডিউটি করেন সেই ডিউটি করার পরে তাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। স্বভাবতই তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা প্রশ্ন তোলেন যে কিভাবে যাদের অনেকের স্কুলে যারা চাকরি করেন, অনেকের স্কুলে যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3-4 ঘন্টাও লাগে অনেকে, সেক্ষেত্রে কিভাবে এই ডিউটি করে আসার পরে এই এসআইআর এর কাজ করা সম্ভব, সেই নিয়ে তারা প্রশ্ন তুলতে থাকেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের আধিকারিকরা কোনো সদুত্তর দিতে পারেনি, তারা প্রথমে সেখান থেকে চলে যান এবং সেই মুহূর্তেই নজরুল মঞ্চে উঠে বিক্ষোভ দেখানো এবং বেশ কিছুক্ষণ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তারপরে যেটা আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা ছিলেন তারা তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও যেমন একদিকে কথা বলেন, পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফেও দেশের জাতীয় স্তরে বিষয়টি নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে যেটা তাদের কাছে পরবর্তীতে আশ্বাস মিলেছে তাদের কাছে, যে বিষয়টি যেহেতু উপরের মহলে জানানো হয়েছে তাই তাদের হয়তো কোনো একটা ভালো খবরই দেয়া যাবে, তবে 4 তারিখের আগে সেই খবর তারা পাচ্ছেন না, সেই বিষয়টাও কিন্তু কিছুটা হলেও স্পষ্ট করা হয়েছে। তাই তারা কিছুটা আশ্বস্ত হয়ে ফিরলেও এখনো একটা জটিলতা রয়েছে, ফলে কবে গিয়ে এই গোটা বিষয়টা তাদের কাছে স্পষ্ট হবে সেটা কিন্তু এখনো প্রশ্নচিহ্নের মুখে। জটিলতা রয়েছে, আর সেই জটিলতার জায়গা থেকে ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজ দেখা গেল নজরুল মঞ্চে। ডেইলি 50 কিলোমিটার জার্নি করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে? এটা কি সম্ভব? ইলেকশন কমিশনার যা মনে করবে তাই করবে, এটা আমরা মানছি না, আমরা ডিউটি করব না। অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএলওর কাজ করব, নালে আমরা করব না। আমাদের এই বিএলও ডিউটির সময় আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে অন ডিউটি লিভ চাই,
যেটা দেখিয়ে আমরা আমাদের স্কুলের কাগজটা দেখিয়ে আমরা এই ডিউটিতে নিযুক্ত হতে পারবো। নাহলে সাইমালটেনিয়াসলি 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পাঠ থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর এক মাস যদি স্কুল কখনো অন ডিউটি দিতে পারে না, একদম কমিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে যখন আপনারা এটা বললেন তারা এরিয়া চলে গেছে, তারা এরিয়া চলে গেছে। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সন্ধ্যা হয়ে যাবে। যদি অন ডিউটি দেয় তাহলে আমরা সবাই ভালো মতন কাজটা করতে পারি। আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। এক নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয় তো, কারণ ওনারাই তো আমাদেরকে কাজটা করাচ্ছেন। ওরা বলছেন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপ্লাই করুন। আমরা তো ডিআই তো আমাদেরকে এটা অ্যাপয়েন্টমেন্ট করেনি, এটা তো ইলেকশন কমিশন করেছেন। তাহলে ইলেকশন কমিশন তো এর উত্তরটা দেবেন। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রতিবাদ প্রথম করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তিনি বলেছিলেন যে এই এসআইআর তারা বিরোধিতা করছেন, আর এসআইআর এর বিরোধিতায় এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পথে নামবেন। কোথা থেকে কত দূর যাবে তার এই প্রতিবাদ মিছিল আমি জানবো, এবং তার পাশাপাশি জানতে চাইবো কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, একেবারে পথে নেমে প্রতিবাদ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে, সামনের বছর ভোট, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নামা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই একটা জায়গায় তারা স্পষ্ট করে দিয়েছেন, এসআইআর এর নামে কোনো বৈধ ভোটারের নাম বাদ যেন না যায়। আর সেক্ষেত্রে বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোকের সমাবেশ হবে তৃণমূল কংগ্রেসের। এই হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসআইআর নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বারবার কিন্তু এই এসআইআরকে এনআরসির প্রথম পর্যায়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আগামী মঙ্গলবার শহরের রাজপথে যে মিছিল হবে এসআইআর এবং এনআরসিকে ইস্যুকে সামনে রেখে, রাজনৈতিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। এটাতে কোনো সন্দেহ নেই যে 2026-এর বিধানসভা নির্বাচনে এনআরসির আতঙ্কে, আত্মহত্যার ঘটনা, এসআইআর এই ইস্যুগুলি সামনে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার কর্মসূচি করবে। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে আন্দোলনের সুর তুলে দেওয়া, যার শুরু আগামী 4 নভেম্বর হচ্ছে, যে মিছিল BR আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হবে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অবশ্যই এই মিছিলের যে রুট তা এখনো পর্যন্ত যা চূড়ান্ত হয়েছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে জানা যাচ্ছে BR আম্বেদকর মূর্তি সামনে থেকে শুরু হয়ে এই মিছিল রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেটের পাশ দিয়ে ডেকাস লেন হয়ে ধর্মতলা মোড় থেকে বাঁ দিকে নিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দুপুর 2:30টার সময় এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে যা প্রস্তুতি নেওয়া হয়েছে, দুপুর 1:30 থেকে জমায়েতের ডাক দেওয়া হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত এই মিছিল এবং সেই মিছিলের যে প্রতিবাদের যে ইস্যু, অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যথেষ্টই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তুমি দেখেছো ইতিমধ্যেই এনআরসি আতঙ্কে দুজনের আত্মহত্যার ঘটনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে সরব হয়েছেন, এবং সরাসরি এর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে নাকি তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত 4 নভেম্বরের যে মিছিল এবং মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, অবশ্যই কেন্দ্রকে করা আক্রমণের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের আগামী দিনে কি করণীয় থাকবে এনআরসি এবং এসআইআরকে কেন্দ্র করে, তাও সেই সুরও বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। 4 নভেম্বর দুপুর 2:30 থেকে এই মিছিল শুরু হবে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। এর আগে 16 জুলাই 2025 মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের, পাশাপাশি একবার শোনাতে চাইবো 28 অক্টোবর কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। বলছে 2002-টা দেখতে হবে লিস্ট, তোমরা কে ঠিক করে দেবে, আর ভোটার লিস্ট যখন শুরু হবে
দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। এটা কি হচ্ছে? ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। মঙ্গলবার পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বুধবার ঠিক তার পরের দিন 5ই নভেম্বর আমরণ অনশনে বসার হুমকি দিলেন মমতা বালা ঠাকুর। তার দাবি 1 কোটি মতুয়ার নাম বাদ যেতে পারে। কি কর্মসূচি ঘোষণা করছেন তিনি এবং শান্তনু ঠাকুর গোষ্ঠী তারাই বা কিভাবে দেখছে? অনিরুদ্ধ সরাসরি আমার সঙ্গে ঠাকুরনগর থেকে রয়েছেন। অনিরুদ্ধ, দেখো অতনু, আজ সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ঘোষণা করেছেন যে অবিলম্বে এই এসআইআর বাতিল করতে হবে। এই এসআইআর এর মাধ্যমে 1.5 কোটি মতুয়ার মধ্যে প্রায় 1 কোটি মতুয়ার ভোট কাটা যাবে বলেও দাবি করেছেন তিনি, এবং অবিলম্বে এসআইআর বাতিল করে যাদের ভোটাধিকার আছে, অর্থাৎ যে সমস্ত মতুয়াদের ভোটাধিকার আছে তাদেরকে ভোটাধিকার দিতে হবে, সেই দাবি তিনি তুলেছেন। আগামী 5ই নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশন করবেন মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, তিনি তেমনই দাবি করেছেন। এবং তিনি আরও দাবি করেছেন যে উত্তর 24 পরগনায় যে 58% ভোটের মিল নেই, অর্থাৎ 2002 সালের তুলনায় 2025 সালে উত্তর 24 পরগনায় যে 58% ভোট বৃদ্ধি হয়েছে তার বেশিরভাগই মতুয়া, 50% মতুয়া রয়েছে বলে দাবি করেছেন। এই 50% মতুয়া সমস্যায় পড়বেন, সেই জন্যই তারা আমরণ অনশনে বসতে চলেছেন আগামী 5ই নভেম্বর। এবং এই আমরণ অনশন কর্মসূচি থেকেই তারা ডাক দিচ্ছেন যে আরও যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠন এই আমরণ অনশনে যোগ দিক, এবং সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয় তাদের পাশে দাঁড়াবেন বলেও দাবি করেছেন মমতা ঠাকুর। অতনু, ধন্যবাদ। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। কেন বিরোধিতা করছেন আমার জানা নেই। এই 2000 আগেও 2002 সালে যখন এসআই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি। আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের, কোন বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর মন্তব্য, যেখানে তিনি বিএলওদের জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন। শুভেন্দু সেই ভিডিও রেকর্ডিং, তৃণমূলের দেওয়া সেই ভিডিও রেকর্ডিং নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। শুভেন্দুর সেই ভিডিও রেকর্ডিংয়ে কি অডিও শোনা যাচ্ছে দেখা যাক। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। তার এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল অভিযোগ জানাচ্ছে। কি বলছে তৃণমূল? সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। আজকে কোনো মিথ্যে কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়। যার জন্য শুভেন্দু অধিকারী এখন ঢোক গিলতে হচ্ছে। কেন এত ডায়লগ বাজিয়েছি? আগে কথায় কথায় কোর্ট দেখাচ্ছেন, এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জেল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন।
শুভেন্দু অধিকারী তৃণমূলের এই অভিযোগে অবশ্য গুরুত্ব দিতে নারাজ। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে আবার বলুন, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না, ইলেকশন তো করতে দেন। বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে। কেউ ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেয়, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করবো, পূর্ণ সাহায্য করবো। সাংসদ আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা মাদারিহাট বিডিও অফিসে গেলেন। বিডিও অফিসে গিয়ে রীতিমতো শাসানি। শুনুন। तमाशा पड़ा है यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर, कि वीडियोगिरी करना, वीडियोगिरी। भाई आपको कितना बार बोला, कितना बार बोला, हमको त्रिपाल का याद दिया, नहीं यार नहीं यहाँ बोलता है, और यहाँ से ठेका क्या बढ़ता है, क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा। 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? पूछना को तब सरकार के बोलेगा क्या? तमाशा पड़ा है यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर, कि वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। अब कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया, मैं ये एमपी हो, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको? তার এই বক্তব্য, তার এই শাসানি, তার এই হুমকি তৃণমূল কিভাবে দেখছে? প্রকাশ চিকবড়াইকের বক্তব্য শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো মনোজ টিক্কা এ প্রসঙ্গে কি বলছেন। মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন, টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন, আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে। এরা কোনো কাজ করে না। কি কাজ করলো? নিজের ফান্ডের কোনো টাকা দিয়েছে? ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে? গুন্ডামি করেছে আর মোস্তানি করেছে। এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এবার তৃণমূল কংগ্রেসই জিতবে। আপনি টিএমসির নেতাদের সাথে মিলে সরকারি জিনিসগুলো আপনি বিলি করতেছেন, অথচ আমাদের যারা জনপ্রতিনিধি, যিনি নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তাদেরকে আপনি বঞ্চিত করছেন। এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু ভিডিও কোনো কর্ণপাত করছে না। তাই আমরা কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু যদি আমাদেরকে কেউ অসম্মান করতে চায় তাহলে সেটাও আমরা ছেড়ে কথা বলবো না। বর্তমান যে শাসক দল আছে এবং যারা ভিডিও আছে, ডিএমরা আছেন, তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না। তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে। আমি ওনাকে কোনো অসম্মান করিনি, যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথাই আমি তুলে ধরেছি। कोई बात नहीं सुनेगा। अब कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया, मैं ये एमपी हो, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको? বিজেপির সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে। মনোজ টিক্কা গিয়ে বলতে পারেন, একটা অনুরোধ করতে পারেন, উনি কোনো দাবি করতে পারেন না, কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন, তখন নয় আমরা ভেবে দেখবো যে ভিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা। আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর অধ্যত্ব কতটা। নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে, আর একজন WBCS অফিসার সে বসে আছে সেখানে। সে মিনিমাম ডেকোরামটা জানে না, সে ইউপিএসসি ক্যাডার হোক অথবা WBCS ক্যাডার হোক, হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আর এক সাংসদ বিজেপি জগন্নাথ সরকার কাঁটা তার নিয়ে মন্তব্য করেছিলেন। আজ আজব সাফাই দিলেন তার সেই মন্তব্যের। গতকালের মন্তব্য আগে আপনাদের একবার শোনাই। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আর আজ কি সাফাই দিলেন শুনুন এই বক্তব্যে। ভারতবর্ষ আজকে
বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে, অখণ্ড ভারতের অঙ্গ ছিল, তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে। তখন বাংলাদেশ, ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন খাওয়া পড়ার জন্য বলবে, ধর্মান্ত নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে, আর তাই তখন কাঁটা তারের বেড়া থাকবে না। আমার সঙ্গে রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, এই সাফাইয়ের প্রয়োজন কেন পড়লো? কোথাও কি অস্বস্তিতে পড়ে গেলেন? মুখ ফসকে বলে ফেলেছিলেন, নাকি সচেতন বলে ভাবে বলার পরেও লোকে ভুল বুঝছে ভেবে তিনি এই সাফাই দিচ্ছেন? দেখো, প্রথমেই অতটুকু তোমাকে বলে রাখি, যেই বক্তব্য তিনি রেখেছিলেন যে 26-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের যে কাঁটাতারের সীমান্ত সেটা থাকবে না, এই কথাটা বলেছিলেন একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল কৃষ্ণগঞ্জ ব্লকের বানপুর মাটিয়ারি এলাকায়। সেখানে একটি জয়নিং অনুষ্ঠানে গিয়ে তিনি বক্তব্য করেছিলেন। একদম সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে তার এই বক্তব্যের পরেই একেবারে রাজনৈতিক দরজা শুরু হয়। তার এই বক্তব্য কোথাও গিয়ে রাজনৈতিকভাবে একেবারে বিতর্কের সৃষ্টি হয়, এবং আজ তার যে সাফাই, যে তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা নিয়ে যেটা রাজনীতি হচ্ছে সেটা তিনি বলতে চাননি। তার একেবারে বক্তব্য যেটা শোনাতে পেলে যে তার বক্তব্য যে উন্নয়ন হলে 26-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে, সেই উন্নয়ন থেকে বাংলাদেশ চাইবে ভারতের সাথে আবার যুক্ত হয়ে যেতে, তারাই চাইবে বাংলাদেশে ভারতে ফিরে আসতে। তার যে আজব সাফাই, তার এই বক্তব্য কিভাবে দেখছে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতৃত্বের বন্ডামির প্রমাণ। বিজেপি সাংসদের সীমান্ত মন্তব্য নিয়ে দ্বিচারিতা তোপ অভিষেকের, এবং অভিষেক চ্যালেঞ্জ করছেন বিজেপিকে যে এই ধরনের মন্তব্যের জন্য বিজেপি সাংসদকে সাসপেন্ড করে দেখাক।